আমন্ত্রণ ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন উপসংহারে আপনাদের সাথে আছে আমি প্রণব সাহা। উপসংহারে আমরা মুখোমুখি হতে চাই সেই সব ব্যক্তিত্বদের সাথে যাদের সারা জীবনের অবদানে ধন্য হয়েছে বাংলাদেশ। নিজ নিজ ক্ষেত্রে যারা এক একজন রোল মডেল, তরুণদের জন্য, দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যারা হতে পারেন অনুকরণীয়, অনুসরণীয়, সেই স্বনামধন্য সুখ্যাতজনদের উপসংহারের আলোচনায় আজ আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS-এর মহাপরিচালক ডক্টর বিনায়ক সেন। দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ আছেন আমাদের সঙ্গে। বিনায়ক সেন, আপনাকে স্বাগত এবং কৃতজ্ঞতা ডিবিসি নিউজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও আমাকে ডাকার জন্য। দর্শক ফেসবুক এবং ইউটিউবে আমাদের অনুষ্ঠানটি সরাসরি দেখতে চাইলে ব্রাউজ করুন টেলিভিশন দেখানো পেজে। আর আজ আমরা কথা বলবো অর্থনীতিবিদ ডক্টর বিনায়ক সেনের সাথে। ডক্টর বিনায়ক সেন, আমি শুরুতে করতে চাই যে কালকে বাজেট দিয়েছেন, নিশ্চয়ই সেই বাজেটটি আপনি দেখেছেন, পড়েছেন, এবং আজকে অর্থমন্ত্রী একটি বাজেট উত্তর যে সংবাদ সম্মেলন সেটিও করেছেন। আজকে উনি জোর দিয়ে বলেছেন এবং তার সঙ্গে থাকা অর্থ সচিব বলেছেন যে বাজেট দেওয়া হয়েছে, প্রস্তাবিত বাজেট, সেখানে কর্মসংস্থানের যথেষ্ট সুযোগ আছে এবং কর্মসংস্থান হবে এবং সরকার গরিবদের জন্য এই কাজ করছে। আপনি কি বাজেটে এই রূপরেখা দেখেন? আমরা তো সমালোচনা করছি যে ব্যবসায়ীদের জন্য বেশি সুবিধা আছে, তাতে কর্মসংস্থানটা একটু দূরবর্তী। ধন্যবাদ। আমি আশাবাদী মানুষ, তবে আশাবাদী হওয়াটা নিঃশর্ত নয়। আচ্ছা, মধ্যে প্রথম শর্ত হচ্ছে যে আমাদের এখনকার যে আনসার্টেনটি, সেটা হচ্ছে টিকা পাওয়ার একটা আনসার্টেনটি। তো আমাদের যদি অধিকাংশ মানুষকে, অন্তত 50% উপরে মানুষকে টিকাদান কর্মসূচির আওতায় আনা যায়, তাহলে বিনিয়োগে নিশ্চয়তা ফিরে আসবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিকভাবে আবার পুনরায় উদ্যমে চালু হবে। এই বেসিক রিয়ালিটিটা আমাদের বুঝতে হবে। সুতরাং এই বছরের বাজেটে, গেল বছরের বাজেটেও ছিল, এই বছরের বাজেটেও প্রথম এবং প্রধান উদ্যোগ নিতে হবে স্বাস্থ্য খাতকে, এবং সেই স্বাস্থ্য খাতকে আরো গতিশীল করতে হবে। কারণ এই বছরের বাজেট বক্তৃতায় বলা হয়েছে যে মাত্র 49% টাকা বাস্তবায়ন করতে পেরেছে স্বাস্থ্য খাত। তো সুতরাং এমন একটি গতিশীল নেতৃত্ব আমরা স্বাস্থ্য খাতের বা স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেখতে চাই, যাতে করে স্বাস্থ্য বাজেট সম্পূর্ণভাবে ব্যয়িত হয় এবং তার সুফল সাধারণ মানুষ পেতে পারে। একটা জনকল্যাণমূলক রাষ্ট্রের জন্য দরকার, ওয়েলফেয়ার স্টেটের জন্য দরকার একটা জনস্বাস্থ্যর শক্তিশালী খাত। তো সেইটা গড়ে তুলবার প্ল্যাটফর্ম, সুযোগ ছিল এই কোভিডের 2 বছরে, কিন্তু প্রথম 1 বছরে আমরা সেটা দেখতে পাইনি এবং সেটা অনেকটা ফায়ার ফাইটিং মোডেই কাজ করেছে। আগুন লাগলে যেভাবে অগ্নি নির্বাপক দল যায় সেভাবে এটা কাজ করেছে। কিন্তু আমরা যদি মধ্যমেয়াদীতে একটা স্বাস্থ্য খাতের পরিবর্তন দেখতে চাই, তাহলে আমাদের শুধু বরাদ্দ বাড়ালেই হবে না, ব্যয় সক্ষমতা স্বাস্থ্য খাতে বিশেষত বাড়াতে হবে। অন্যান্য খাতেও ব্যয় সক্ষমতায় খামতি আছে, কিন্তু স্বাস্থ্য খাতের ব্যয় সক্ষমতার অভাব এটা মেনে নেওয়ার মতো নয়। তাহলে কিভাবে করবেন? এবং আপনি যখন দেখবেন যে, আমি যদি আপনি বাজেট বক্তৃতার কথা বলছেন যেটা জীবন ও জীবিকার প্রাধান্য দিয়ে সুদূর আগামীর পথে বাংলাদেশ, এটি বলেছেন, কিন্তু সেই জীবন ও জীবিকার প্রাধান্য দিলে যদি স্বাস্থ্য বিভাগ তার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বলেন তার ব্যয় যদি 49% মাত্র করে, তাহলে জীবনটা বাঁচবে কীভাবে? আর জীবিকার জন্য আপনি যে যত ঋণ সুবিধা দিয়েছেন, যত প্রণোদনা দিয়েছেন, তার থেকে তো কর্মসংস্থান আমরা পাইনি। সেক্ষেত্রে জীবন এবং জীবিকাকে প্রাধান্য দেওয়াটা কিভাবে আমি বাজেটকে মূল্যায়ন করব? জীবন এবং জীবিকার যে প্যারাডাইম, সেটা ঠিকই আছে, কিন্তু এখানে প্যারাডাইমে একটু পরিবর্তন আনতে হবে। আমাদের জীবন আগে বাঁচাতে হবে, তারপরে জীবিকা আপনা আপনি এটা আপন নিয়মে এটা সৃষ্টি হবে। আমি বলছি যে স্টিমুলাস প্যাকেজ আগে ঘোষণা করা হয়েছিল সেটা ঠিকই আছে, কিন্তু সেখানে দেখতে হবে যে ব্যবসায়ীদের যে স্টিমুলাস প্যাকেজটা দেওয়া হয়েছে, সেই স্টিমুলাস কি কেবল তাদের প্রফিট মেকিং এ গেছে, তাদের প্রফিটের সাথে যুক্ত হয়েছে, নাকি সেটা তাদের প্রোডাক্টিভিটি বাড়াতে, সেটা তাদের কম্পিটিটিভনেস বাড়াতে, এক্সপোর্ট কম্পিটিটিভনেস বাড়াতে সাহায্য করেছে। এটা আমি সার্বিকভাবে জেনারেল কথাটা বলছি। আমরা জেনারেলি বাজেটের মাধ্যমে যে ধরনের কর ছাড় দিয়ে থাকি, স্টিমুলাস দিয়ে থাকি, নানা রকম সুযোগ সুবিধা দিয়ে থাকি, স্পেশাল ইকোনমিক জোনে স্থাপনের জন্য আমরা বিশেষভাবে রিয়ায়তি সুযোগ দিয়ে থাকি, সেইগুলোর সাম টোটাল হতে হবে যার প্রফিট কত বাড়লো সেটা নয়। সাম টোটাল হতে হবে যে সেই খাতের এক্সপোর্ট কম্পিটিটিভনেস কতটা বাড়লো, সেই খাতে লেবার প্রোডাক্টিভিটি কত বাড়লো। তো সেইটা তো আমরা তলিয়ে দেখা দরকার এবং সেটা রিপোর্টিং করা দরকার, সেটা বিশ্লেষণের আওতায় আনা দরকার।
দ্বিতীয় আরেকটা কথা বলি, প্রতি বছর বাজেটেই আমরা বলছি যে আমাদের স্বাস্থ্য খাতে ব্যয় বরাদ্দ হচ্ছে না বা সামাজিক সুরক্ষা খাতে যথেষ্ট মাত্রায় ব্যয় বরাদ্দ করছি না। কিন্তু করছি না তার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের সরকারি ব্যয় জিডিপি অনুপাত সেই 15-16% মধ্যেই আটকে আছে। এবারেও বাজেটে 17% জিডিপি অনুপাত ধরা হয়েছে, কিন্তু এই 17% অনুপাত আমরা বাস্তবায়ন করব কিনা তার অনেকটাই নির্ভর করছে আমরা কত পরিমাণে রাজস্ব আয় করতে পারি, অর্থাৎ আমাদের রাজস্ব ব্যবস্থাপনা কতটা শক্তিশালী হয়। এখন 11% আমরা ধরেছি রাজস্ব আয় থেকে আসবে, তাহলে 17 - 11 6% হচ্ছে গিয়ে মোটা দাগে বলছি সেটা আমাদের ঘাটতি অর্থায়ন করতে হবে। কিন্তু এই 11% রাজস্ব যে আসবে তার কি নিশ্চয়তা? আমরা জানি যে অর্থমন্ত্রী তার বক্তৃতায় বলেছেন প্রায় 25 লক্ষ লোক এখন প্রত্যক্ষ আয়কর দেন। এখন 18 কোটি মানুষের দেশে মাত্র 25 লক্ষ লোক প্রত্যক্ষ আয়কর দেন, এটা তো স্বাভাবিক নয়। সুতরাং আমাদেরকে কি করতে হবে? আমি এখানে সমস্যা কেন্দ্রিক আলোচনা না করে সমাধান কেন্দ্রিক আলোচনায় যেতে চাই। অবশ্যই আমি বলতে চাই যে সরকারের উচিত একটা পরীক্ষা করা, সেটা হচ্ছে ঢাকা শহরে অনেকগুলো কর অঞ্চল আছে, কিছু কিছু কর অঞ্চলকে তারা র্যান্ডামলি বেছে নেন যেখানে তারা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা বা বেনিফিট দেবেন করদাতাকে, পটেনশিয়াল করদাতাকে, এবং তাতে করে তারা এবং বাদ বাকি অঞ্চলগুলো সেটার আওতা মুক্ত থাকবে। তাহলে তারা বছরের শেষে বা 6 মাস অন্তে তারা কম্পেয়ার করে দেখতে পারবেন যে তারা যে রেয়াতি সুযোগগুলো দিচ্ছেন, ইনসেন্টিভ প্যাকেজ গুলো দিচ্ছেন, যে নতুন করদাতা হলে বা বেশি করে কর আদায় করা হলে সেটা কাজ করছে কিনা। এবং একই জিনিস তারা করতে পারেন ঢাকার কর অঞ্চল এবং ঢাকার বাইরের কর অঞ্চলের মধ্যেও অনেকগুলো জেলা শহরে কর অঞ্চল স্থাপিত হয়েছে। তো সেই কর অঞ্চলগুলোতেও তারা র্যান্ডামলি বেছে নিতে পারেন কিছু কর অঞ্চল যেখানে তারা কিছু বেনিফিট প্যাকেজ দেবেন, এবং সেটার বিনিময়ে তারা এক্সপেরিমেন্ট করে দেখবেন যে আসলে ওই বেনিফিট প্যাকেজ গুলো কাজ করছে কিনা, এতে করে নতুন করদাতার সংখ্যা বাড়ছে কিনা বা কর রাজস্ব সংগ্রহের পরিমাণ বাড়ছে কিনা। এইভাবে এক্সপেরিমেন্টাল টেকনিকে সরকার যদি সবসময় চিন্তা করে বাজেটে, শুধু সমস্যাটার আলোচনা না করে, তাহলে তারা দেখবেন যে 1 বছরের মাথায় হয়তো একটা নির্ভরযোগ্য কর আদায়ের পলিসি তারা নির্ণয় করতে পারছেন, এবং যেটা হয়তো আমাদের কর রাজস্ব জিডিপির অনুপাত লক্ষণীয় ভাবে তাৎপর্যপূর্ণ ভাবে বাড়াতে পারবে। কিন্তু বিনাক্ষণ আমরা দেখলাম যে এই কর প্রস্তাবনায় বা বাজেটের প্রস্তাবনায় দেখলাম যে অনেক দিন থেকে যে দাবি করছিলেন ব্যবসায়ীরা, মূলত বড় ব্যবসায়ীরা আমরা বলবো, কর্পোরেট ট্যাক্স তো আর ছোটো ব্যবসায়ী ক্ষুদ্র উদ্যোক্তারা দেয় না, সেই 2.5% কিন্তু তারা কমিয়ে দিলেন। তাহলে একটি বড় জায়গা থেকে আপনার অর্থ কম আসবে সেটা আপনি ধরে নিলেন, আবার বলছেন যে আপনি বিনিয়োগ করলে সেখানেও কর রেয়াত আপনি দিবেন। অনেক দেশীয় উৎপাদন বাড়ানোর জন্য, দেশীয় শিল্প সুরক্ষার জন্য একটি ভালো ধরনের বিনিয়োগ প্রস্তাব আমি মনে করি যে লোভনীয় প্রস্তাবই দেওয়া হয়েছে। কিন্তু ব্যবসায়ীরা কি এই অতিমারির সময় কোনো নতুন বিনিয়োগে, নতুন শিল্প স্থাপনে যাবে, যে যার থেকে আমার উৎপাদন হবে, কর্মসংস্থান হবে, আমি কিছু ট্যাক্সও পাবো? এটা কি সম্ভব? কালকেই আমাদের এখানে এফবিসির সাবেক সভাপতি ছিলেন একে আজাদ, উনি তো বললেন যে না, এই ঝুঁকিতে কেউ যাবে না, এই অতিমারির সময় কেউ নতুন বিনিয়োগে যাবে না। তাহলে আমার যে টার্গেট হলো যে আমি কর্পোরেটের কর কমালাম, রেয়াত দিলাম, কিন্তু ব্যবসায়ীরা উদ্যোক্তা হবে, তারা শিল্প স্থাপন করবে, কর্মসংস্থানের ব্যবস্থা হবে, আমার যারা চাকরি হারিয়েছিল তাদের ব্যবস্থা হবে। সেই ব্যবস্থাপনা তো 2 2 4 মেলে না। এবং সেই কারণে আমি শুরুতে বলেছি যতক্ষণ না পর্যন্ত আপনি শহর এলাকাগুলোতে টিকাদান কর্মসূচির আওতায় না আনতে পারবেন, এবং আমাদের শহর এলাকায় বাস করে প্রায় 39% মানুষ, সুতরাং 40% মানুষকে আপনাকে টিকাদান কর্মসূচির আওতায় আনতে হবে। সেটা আনলে পরে আপনারা দেখবেন যে ইন্ডাস্ট্রিয়াল এবং ট্রেডিং অ্যাক্টিভিটিস গুলো স্বাভাবিক রিদিমে ফিরে এসছে। এখন আমরা স্বাভাবিক রিদিমে নেই। এখন যারা স্টিমুলাস প্যাকেজ পাচ্ছেন, সেটা বর্তমানে যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো টিকিয়ে রাখতেই তাদের একটা হিমশিম খেতে হচ্ছে। তাহলে তারা নতুন বিনিয়োগ করবে কোথায়? হ্যাঁ, সুতরাং নতুন বিনিয়োগের জন্য কিন্তু এই স্টিমুলাস গুলো কাজ করবে না। নতুন বিনিয়োগের জন্য একটাই প্রধান স্টিমুলাস, সেটা হচ্ছে টিকাদান কর্মসূচি। টিকাদান কর্মসূচিটা যদি দিতে পারেন তাহলে ইনভেস্টমেন্ট ক্লাইমেটে কনফিডেন্স ফিরে আসবে এবং স্বাভাবিক উদ্যোগ। মানে আমাদের যদি সংক্রমণের হার কমে,
আমার যদি জেলাগুলোতে লাল অবস্থা না থাকে, লকডাউন না থাকে, তাহলে তো মানুষ উৎসাহী হবে বিনিয়োগ করতে এবং কর্মসংস্থানের সৃষ্টি করার জন্য। আমি আরেকটি জায়গায় যেতে চাই, বিনায়ক সেন, অর্থমন্ত্রী আজকে বলেছেন যে 1.5 বছরের মতন আমরা করোনা পার করলাম, প্রায় 15 মাস, গত মার্চ থেকে শুরু করে এই মে মাস পর্যন্ত। সেখানে ক্ষতিগ্রস্তদের সংখ্যা কত, সেইটার সঠিক পরিসংখ্যান তাদের কাছে নাই। আমি জানি যে আপনার প্রতিষ্ঠান BIDS আমাদেরকে কিছুদিন আগে একটা দিয়েছিল যে 26% আমাদের দরিদ্র সীমার নিচে নিয়ে গেছে। এখন সরকারের যদি সঠিক পরিসংখ্যান হাতে না থাকে, তাহলে পরিকল্পনায় কি হবে বা কাকে সাহায্য করলে আপনার অর্থনীতির পুনরুদ্ধার হবে সেটা তো পরিষ্কার নয়। তাহলে সেই জায়গাটার কাজটা কি করা দরকার? এখানে আমার মনে হয় যে মানে বাজেটের সাথে পরিকল্পনার যোগাযোগটা আরো নিবিড় করতে হবে। কারণ এটা খুবই দুঃখজনক যে স্বাধীনতার 50 বছর পূর্তির বছরে আমরা হালনাগাদ কোনো দারিদ্র্য বিষয়ক তথ্য দিতে পারছি না। এমনকি কোভিডের আগের বছরে এই প্রশ্নটা আমার ছিল, আচ্ছা, যে কোভিড না হলেও আমি এই প্রশ্নটা করতাম যে আমাদের লাস্ট যেটা খানা পর্যায়ে আয় ব্যয় জরিপ হয়েছে সেটা 2016 সালে, লাস্ট যেটা শ্রমশক্তি জরিপ হয়েছে সেটা 2016-17 সালে। সুতরাং আমাদের আমরা বলতে গেলে 3-4 বছর ব্যাকে আছি। তো সুতরাং এইটা তো হালনাগাদ তথ্য দেয় না। তারপরে কোভিড আসার পর আবার সিচুয়েশনটা একটু বদলে গেছে। আমাদের পুরনো দরিদ্রের সাথে আরো নতুন দরিদ্র এবং ক্ষণস্থায়ী দরিদ্ররা যুক্ত হয়ে একটা মোটামুটি আমাদের বলা যায় 5 বছর হ্যাজ বিন লস্ট। আমাদের হিসাবে দেখা যাচ্ছে 2016 সালে ছিল 25% দারিদ্র সীমার নিচের মানুষ, আর 2020 সালে 26%। তাহলে দেখা যাচ্ছে 1% বলা যাবে না। হ্যাঁ, সুতরাং এই 5 বছরটা তাহলে আমরা যে গ্রোথ করলাম তার বিনিময়ে যে আমরা যে দারিদ্র দূরীকরণটা পেয়েছিলাম সেটা আবার আমাদের নতুন করে শুরু করতে হবে 2016 সালের অবস্থান থেকে। কিন্তু সেখানে যেটা অর্থমন্ত্রী বলছেন যে আমি যে নানান বেনিফিট দেব নগর দরিদ্রদের বা নতুন দরিদ্রদের, তাদের সম্পর্কে তো আমার কাছে পরিসংখ্যান নেই। সেটা খুবই সত্যি কথা। এবং আমি মনে করি BBS এর উচিত আগামী 3 মাস থেকে 6 মাসের মধ্যে একটি দ্রুত জরিপ করে নগর এলাকায়, গ্রাম এলাকায় দরকার নেই, কিন্তু নগর এলাকায় একটা দ্রুত জরিপ করে একটা হালনাগাদ তথ্য দেওয়া, যার মাধ্যমে আমরা জানতে পারবো কতজন পুরনো দরিদ্র, কতজন নতুন দরিদ্র, কতজন ক্ষণস্থায়ী দরিদ্র যারা লকডাউনের উঠানামার সাথে সাথে উঠানামা করেন দারিদ্র অবস্থা থেকে। সেক্ষেত্রে যদি ওই জরিপ পর্যন্ত কি আমরা অপেক্ষা করব, বা এখন যে আমরা বাজেট দিলাম, আপনি যদি দেখেন যে একটি তো হলো যে বাজেটের বক্তৃতা আমরা দেখলাম, আরেকটি যে আমরা বই পেলাম যে মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতি যেটা আমরা পেয়েছি, সেখানে আমি দেখছি যে তারা মহামারী সম্পর্কে আমাদের অর্থমন্ত্রী বলছেন যে তারা 4টি কৌশল অবলম্বন করেছিলেন যে মহামারীর প্রভাব মোকাবেলা। একটি হলো যে সরকারি ব্যয় বৃদ্ধি করা, একটি হলো ব্যাংকিং ব্যবস্থার মধ্যে কম সুদে শিল্প ও সেবা খাতকে ঋণ সুবিধা দেওয়া, আরেকটি ছিল যে অতি দরিদ্র এবং নিম্ন আয়ের জনগোষ্ঠীকে রক্ষা করার জন্য সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি পরিধি বাড়ানো। আরেকটি তারা বলছে যে শেষ কৌশলটি হলো যে বাজারে অর্থ সরবরাহ বাড়ানো। সেটি কি আমরা পেলাম গত 1 বছরে, বা আগামী বাজেটে আগামী অর্থ বছরের জন্য সেটা কি আপনি দেখতে পান? এখানে কিছুটা পাই, যেমন ধরুন প্রবাসী আয়ের বৃদ্ধি হওয়ার কারণে আমরা তো কিছু অর্থবহ বাড়ছে এবং সেটা আমাদের কনজাম্পশন গ্রোথে হেল্প করছে। কোনো সন্দেহ নেই সেটা আমাদের একটা 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 নিয়ামক শক্তি হিসেবে রোল প্লে করছে। আমাদের রপ্তানি অব্যাহত আছে এই কোভিডের মধ্যে, সেটাও একটা সুখের কথা। আমরা যে স্টিমুলাস প্যাকেজটা দিয়েছি এর একটা বড় ত্রুটি হচ্ছে সিস্টেমিক ত্রুটি। স্টিমুলাস প্যাকেজের যেটা বড় স্টিমুলি সেটা বড় ব্যবসায়ীদের অতি তাড়াতাড়ি পৌঁছে দেওয়া যায়, কিন্তু যেটা ছোট এবং ক্ষুদ্র এবং কুটির শিল্প তাদের তো তথ্য পরিসংখ্যান আমাদের ব্যাংকিং সিস্টেমও নেই, এমনকি আমাদের ডিজিটাল ট্রান্সফার সিস্টেমও নেই। সুতরাং সমস্ত বিলক্ষণ এখানেই কথাটি হচ্ছে যে দেখেন ওই বড় প্যাকেজের বড় শিল্পপতি বা বড় যারা ধনী লোক আছে তারা কিন্তু 80% নিয়ে নিয়েছেন সঙ্গে সঙ্গে, কারণ তাদের নেওয়ার ক্ষমতাও আছে এবং নতুন প্ল্যানও তারা করতে পারেন যে কোথায় তারা খরচ করবেন, বিনিয়োগ করবেন। কিন্তু ক্ষুদ্র মাঝারি যারা আছেন তাদের নেওয়ারও সামর্থ্য নাই, এবং তারা কোথায় এই মহামারীর সময় কোথায় নতুন করে বিনিয়োগ করে এইটি টাকাটি ব্যাংকের কারণ কোথাও তো আমরা কাউকে অনুদান দেইনি, সবগুলো তো ব্যাংক ঋণ নির্ভর প্যাকেজ প্রণোদনা। কিন্তু অনুদানই বলেন বা ব্যাংক ঋণই বলেন, যখন আপনি ক্ষুদ্র কুটির শিল্পের কথা বলবেন তখন আপনাকে সমস্যা কেন্দ্রিক আলোচনা না করে সমাধান কেন্দ্রিক আলোচনা করতে হবে। একটা সমাধান হতে পারতো ভারতের মতন, NID কার্ডের সাথে আপনি যদি ব্যাংকিং ইনফরমেশন, আপনি যদি তার মোবাইল ইনফরমেশন করতে পারতেন তাহলে আপনি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তাকে টাকা ট্রান্সফার করতে পারতেন। সুতরাং আমি মনে করি এখনো যে আমাদের এই দেশে এটা করা সম্ভব। আমাদের NID কার্ডের সাথে
শুধুমাত্র অতি দরিদ্র সুবিধাভোগীদের নয়, বা সামাজিক সুরক্ষার সুবিধাভোগী যেমন পেনশন ভাতা, ওল্ড এজ বা বিধবা ভাতা তাদেরই নয়, এমনকি ক্ষুদ্র কুটির শিল্পের যারা উদ্যোক্তা, যারা এমনকি অপ্রাতিষ্ঠানিক খাতের যারা উদ্যোক্তা, যারা কোন রকম সাহায্য থেকে বঞ্চিত, তাদেরকে কিভাবে লিঙ্ক করা যায় থ্রু দেয়ার মোবাইল সিস্টেম বা মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম, এবং এনআইডি কার্ডের সাথে লিঙ্ক করে দেওয়া যায় সেই তথ্যটা, তাহলে কিন্তু এটা সম্ভব। যেরকম কিনা সুবিধাভোগীদের ক্ষেত্রে 3,000 কোটি টাকার মতন মোবাইল ফাইন্যান্সিং এ এই বছরই, গেল বছরেই সাহায্য দেওয়া গেছে। সুতরাং সেটা কেন ক্ষুদ্র কুটির শিল্পের জন্য দেওয়া যাবে না? আচ্ছা, সেটি যদি হয়, এবং আপনি মোবাইল ব্যাংকিং সার্ভিসের কথাটা আনলেন জন্য আমি বলি, সেইখানে তো কর বসায় দেওয়া হলো এবার, যে এই সমস্ত যারা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের সঙ্গে যুক্ত, যেটার মাধ্যমে আমাদের অনেক গরিব মানুষ লেনদেন করে, এবং আমরা চাই যে মানুষ এই লেনদেনে যুক্ত হোক এবং ব্যাংকিং সংশ্লেষণটা বাড়ুক। তা সেখানে এই কর আরোপ করাটা কতটুকু যৌক্তিক মনে করেন আপনি? এটা আমার মনে হয় একটু পুনরায় চিন্তা করা যেতে পারে, কারণ এটা যদি আমরা ব্যাপকভাবে ইনস্ট্রুমেন্ট অফ ট্রান্সফার হিসেবে ইউজ করি, তাহলে এটাকে অন্তত কোভিডের এই বছরটাতে অব্যাহতি দেওয়া যেতে পারে। পরবর্তীকালে অবশ্যই এটা কর আওতার অধীনে আসতেই হবে, কিন্তু আপাতত এই বছরটাতে এখানে অব্যাহতি দেওয়া যেতে পারে। সেটা ঠিক আছে। আর আরেকটি যেটি আমি আপনাকে বলতে চাই, সেটা হলো বাজেটে এই যে এটি তো একটি আছে, আরেকটি নতুন শিক্ষার ক্ষেত্রে, সেটা হয়তো আপনি বিরতির পরে এসে আমি শুনতে চাইবো, যে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের উপরে কিন্তু 15% একটি ট্যাক্সের কথা বলা হয়েছে, যেটা আজকে অলরেডি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যারা সমিতি আছেন তারা তার বিরোধিতা করছেন। সেটা কতটা যৌক্তিক, যে শিক্ষার ক্ষতি হলো সেটা। আরেকটি হলো যে এই যে আমরা কর ব্যবস্থাপনার ক্ষেত্রে দেখলাম যে এইবার একটু বিদেশের দিকে আমরা ঝুঁকলাম। আপনি যদি দেখেন যে সরকারের আয় এবং ব্যাংক ঋণ এর বাইরে একটা 97,000 কোটি টাকা, প্রায় 1,00,000 কোটি টাকার মতন আমরা বৈদেশিক ঋণ এবং অনুদানের ক্ষেত্রে একটি দিলাম। আপনার কি মনে হয় যে একটু আমরা আবার বিদেশি নির্ভরের দিকে চলে গেলাম দেশীয় আয় কম হওয়ার কারণে? হ্যাঁ, তা তো নিশ্চয়ই, কিন্তু আমার কথা হচ্ছে বিদেশ থেকে যদি আমরা মোটামুটি সহজ শর্তে ঋণ পাই, সেটা আমরা নেব না কেন? কারণ হচ্ছে আমার মনে পড়ে 1995 সালে চীন দরখাস্ত করেছিল বিশ্ব ব্যাংকে যে তারাও লো ইনকাম কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রি, সেই জন্য তাদেরকে যেন আইডাল ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স সহজ শর্তে ঋণ দেওয়া হয়। তো সুতরাং যতক্ষণ পর্যন্ত আমরা পাচ্ছি সহজ শর্তে ঋণ বিভিন্ন বিদেশি সূত্র থেকে, বিশ্ব ব্যাংক থেকে শুরু করে এশীয় উন্নয়ন ব্যাংক এবং অন্যান্য সূত্র থেকে, তত সেই ঋণটুকু আমাদের নেওয়া উচিত এবং সেই ঋণের ব্যবহারটা করা উচিত। সেটা মনে হয় যে কোভিডের সময় এবং ক্লাইমেট চেঞ্জের ফাইন্যান্সিং এবং কোভিড ফাইন্যান্সিং এর আওতায়, এবং রোহিঙ্গাদের এই যে শরণার্থীদের চাপ, সেগুলোর আওতায় যেগুলো আমরা ফিনান্স মোবিলাইজ করতে পারবো, সেটার তো সদ্ব্যবহার আমাদের করা উচিত। কিন্তু এখানে আমরা অনেক সময় দেখি যে এই সমস্ত ঋণ বা অনুদান বেশিরভাগ ক্ষেত্রেই প্রকল্প নির্ভর হয়, এবং প্রকল্পের এগনেস্টে দেওয়া হয়, এবং তাতে তাদের কিছু তদারকিও থাকে, তাদের কিছু অন্যান্য সুবিধা নেওয়ারও চেষ্টা থাকে। তার তুলনায় বাজেট সহায়তা আমরা কতটুকু পাবো? আমি একটু বিরতির পরে আসি শুনবো যে বিদেশি অনুদান বা ঋণ আমরা যা নিতে চাই সেটা আমরা বাজেট সহায়তা হিসেবে পেতে পারি কিনা, তার কোনো সুযোগ আছে কিনা, এইটা যদি আপনি একটু আমাদেরকে বলেন। একটু বিরতি থেকে ফিরে এসে আমরা আবারও কথা বলবো আপনার সঙ্গে। দর্শক, আমাদের সঙ্গে আছেন ডক্টর বিনায়ক সেন, বিআইডিএস এর মহাপরিচালক। আপনার সঙ্গে থাকুন। আমন্ত্রণ আরেকবার উপসংহারে আপনাদের সাথে আছে আমি প্রণব শাহ, এবং আমাদের সঙ্গে আজকের আলোচনায় যুক্ত আছেন বিআইডিএস এর মহাপরিচালক ডক্টর বিনায়ক সেন। ডক্টর বিনায়ক সেন, আমি প্রশ্ন করেছিলাম যে অনুদান বা বিদেশি সাহায্য আমরা নিতে চাচ্ছি, সেটি প্রকল্প নির্ভর হবে না বাজেট সহায়তার মতন বিদেশি সাহায্য আমরা পাবো বা ঋণ অনুদান পাবো কিনা? এবং আরেকটি প্রশ্ন আমার কাছে, যে সেটি ব্যবহার করার মতন সক্ষমতা আমরা যদি না করতে পারি, তাহলে পাইপলাইনেও তো আমরা অনেক সময় দেখি যে বিদেশি সাহায্য থেকে যায়, কিন্তু আমরা ব্যবহার করতে পারি না। পাইপলাইনে শুধু বিদেশি সাহায্য থেকে যায় না, আমাদের যেগুলো লোকাল ফাইন্যান্স সেটাও থেকে যায়। হ্যাঁ, কেন থেকে যায়? আমরা স্বাস্থ্য খাতে হতে দেখি। তো আপনার প্রথম প্রশ্নের উত্তরে বলি যে পলিসি লেন্ডিং এক ধরনের লেন্ডিং, প্রজেক্ট লেন্ডিং আরেক ধরনের লেন্ডিং। পলিসি লেন্ডিং এর আগের স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট ছিল, পিআরএসপি ছিল, এগুলোর মধ্যে দিয়ে আমরা এসেছি। সেগুলো সাধারণত খুবই শর্ত সাপেক্ষ লেন্ডিং হয় এবং সেগুলো ক্রস সেক্টরাল কন্ডিশনালিটি হয়, সেগুলো আমাদের না নেওয়াই ভালো। কিন্তু যেগুলো প্রজেক্ট লেন্ডিং, যেমন ধরুন সেগুলো, সেটার মধ্যে আবার দুই ভাগে ভাগ করতে পারি, যেগুলো শর্ট টার্ম প্রজেক্টস আর একটা হচ্ছে লং টার্ম প্রজেক্টস। যেমন ধরুন ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য যে ফাইন্যান্সিং, সেটা তো শর্ট টার্ম প্রজেক্টস নয়। সেখানে আমাদের যদি সহায়তা পাই,
সেটা আমাদের লং টার্মে হেল্প করবে এবং সেটা আমরা ব্যবহার করতে পারবো। আর শর্ট টার্ম প্রজেক্টস হিসেবেও বিদেশি সাহায্য আসতে পারে, যেমন কক্সেস বাজারে যে রোহিঙ্গা রিফিউজি আছে তাদের তারা তাদের যে স্থাপনা এবং তার কারণে স্থানীয় জনসাধারণের উপরে যে চাপের সৃষ্টি হয়েছে সেটা প্রশমনে আমরা বিদেশি সাহায্য ব্যবহার করতে পারি। ঠিক তেমনি ভাবে কোভিড এর টিকা কর্মসূচিতে, ক্রয় কর্মসূচিতে বা ইভেন কো প্রোডাকশন কর্মসূচিতেও তারা সাহায্য করতে পারে। কিন্তু অন্তত ক্রয় কর্মসূচিতে তারা এই ডব্লিউএইচওর যেটা মানে অধীনে যেটা পাবো টিকা, সেখানেও তারা আমাদের সাহায্য করতে পারে। সুতরাং সেখানে শর্ট টার্মে এক বছরের বাজেটের মধ্যে সেটা ব্যবহার করা সম্ভব। আর শেষ যে কথাটা বলবো যে এটা ঠিক যে বৈদেশিক সাহায্য পুষ্ট প্রকল্পগুলো অনেক তীক্ষ্ণ নজরদারির মধ্যে হয় বলে অনেক সময় সেগুলো সম্পূর্ণভাবে সমাধান করা যায় না। সেটা এক হিসেবে ভালোই, কারণ একটা ৯/৬ করে বা তড়িঘড়ি করে একটা প্রকল্প যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে আখেরে সেটা দেশের ক্ষতি হয়। সুতরাং আমি এখানে সমস্ত জিনিসটা প্রকল্প বিচার করে এবং প্রয়োজন বিচার করে বিদেশি সাহায্য নেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা দেখি না, যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা স্বাবলম্বী মনের অধিকারী হই। আপনি বলেন যে টিকার কথাটাও বলেন, দেখেন আমরা সেরাম ইনস্টিটিউট থেকে যেটি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা সেটা $5.5 ছিল। এখন আমরা শুনছি যে চীনের টিকা $10 কথা হচ্ছিল, এটা $15 গিয়ে দাঁড়াবে, এবং রাশিয়ার টিকাও নিশ্চয় আমাদের আরও বেশি দামে কিনতে হবে। তাহলে এই ক্ষেত্রে যে আমাদের গতবারের যে বাজেট থেকে বেশি বাড়িয়ে রাখলাম, গত টাকাটা খরচ করতে পারলাম না। আজকেও কৃষিমন্ত্রী বলেছেন যে টাকা কোনো সমস্যা না। তাই এত ঘাটতি বাজেটে বিদেশি ঋণের দিকে আমরা চোখ দিচ্ছি, টাকা কোনো ব্যাপার না, এটা কি ঠিক? আর্থিক আয় কি আমাদের হবে না? আমি আগেই বলেছি যে আর্থিক আয়টা তখনই হবে যদি আমরা কর ব্যবস্থাপনাকে আর উন্নত করতে পারি। সেটা তো আমি আগেই বললাম যে সেটার জন্য আমাদের এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচ হতে হবে, না হলে তো আমরা বুঝতে পারছি না যে কেন এক দশক ধরে এই কর জিডিপি রেশিও মোটামুটি 9-10% আটকে আছে। তো সেটাকে বাড়াতে গেলে 25 লক্ষকে যদি আমরা 1 কোটির করদাতার পর্যায়ে নিয়ে যেতে চাই সেটা সম্ভব, কিন্তু কোন ইনসেন্টিভে এটা কাজ করে সেগুলো নিয়ে আরেকটু পরীক্ষা নিরীক্ষা করার সময় এখন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কৃষির ক্ষেত্রে আমি বলবো যে কৃষি তো ঠিকই আছে, আমাদের কৃষি তো হচ্ছে অত্যন্ত সবল অবস্থায় আছে এবং তাকে আরো সাহায্য করতে হবে, তার প্রযুক্তিকরণে আরো সাহায্য করতে হবে, তার রিচ আরো বাড়াতে হবে। এবং কৃষি বলতে শুধু ক্রপ সেক্টর নয়, আমাদের আমাদের গবাদি পশু খাত এবং মৎস্য খাতকে শক্তিশালী করতে হবে। এখানে শুধু বিনাকশন আমি শুধু এইটুকু দেখলাম যে আমি বাজেট ওই অ্যালোকেশন দেখছি, শুধু মৎস্য খাতে যা বরাদ্দ হয়েছিল তার থেকে বেশি টাকা তারা খরচ করেছে। সংশোধিত বাজেটে তাদের টাকাই বেড়েছে, হয়তো তারা প্রকল্প ঠিকভাবে বাস্তবায়ন করতে পেরেছে। ইলিশের ক্ষেত্রে আমরা একটা সাফল্য দেখেছি গত বছর। মানে সার্বিকভাবে এই প্রশ্নটা বারে উঠে আসছে যে আমাদের প্রকল্প ব্যবহার সক্ষমতা, ব্যয় সক্ষমতার ইস্যু একটা বড় কনস্ট্রেন্ট হিসেবে ধরা হচ্ছে। তো সেটার গভীরে পৌঁছাতে হবে যে কেন এটা পারছি না, সেটা কি ভালো প্রকল্প নাই বলে পারছি না নাকি লিডারশিপের অভাবে পাচ্ছি না। আমার মনে হয় মন্ত্রণালয় পর্যায়ে লিডারশিপের বিষয়টাও আরো গুরুত্বের সাথে। এই ক্ষেত্রে খুব সাধারণভাবে মানুষের মধ্যে হয়তো একটু পপুলিস্ট জিনিস হবে, সেটি কিন্তু আলোচনা হচ্ছে যে সরকারি কর্মকর্তাদের বেতন ভাতায় আমরা 28% অনেক টাকা খরচ করছি, এবং তাদের বেতন ভাতা বোনাস কোনো কিছু কিন্তু এই মহামারীতে আমরা কমাইনি। কিন্তু তাদের দক্ষতা, তাদের প্রকল্প বাস্তবায়নের দক্ষতা বা প্রকল্প পছন্দ করা, প্রকল্প যাচাই বাছাই করার দক্ষতাও তো আমরা বাড়াতে পারছি না। তাহলে আমরা এই খাতে যে বাড়িয়ে যাচ্ছি সরকারের বেতন ভাতা, সেটার মধ্যে তো মানুষের মধ্যে তো প্রশ্ন উঠতে শুরু করেছে। আপনার কি মত? কিছু বেতন বৃদ্ধি এবং প্রণোদনা বৃদ্ধি তো দরকার হয়ে পড়েছিল। আপনি প্রায় 25-30 বছর ধরে সিভিল সার্ভিস ওয়েজেস এন্ড স্যালারিজ আপনি ডিপ্রেস লেভেলে রেখেছেন, আন্তর্জাতিক মানদণ্ডে এমনকি রিজিওনাল মানদণ্ডে, আমাদের দক্ষিণ এশিয়ার মানদণ্ডে আমরা কম পেতাম। সুতরাং সেই কারেকশনের দরকার ছিল, কিন্তু সেই কারেকশন পার্টটা হচ্ছে একটা পার্ট। বেতন কমিশনের নাম ছিল পে অ্যান্ড সার্ভিসেস কমিশন, কিন্তু পে অ্যান্ড সার্ভিসেস কমিশন শুধু পে কমিশনের কাজটা করেছে, সার্ভিসেস কমিশনের কাজটা তো করে নাই, কারণ সেটা তো তার টিওআর এর মধ্যে থাকলেও সে ওই অল্প সময়ের মধ্যে সেটা সে সুরাহা করতে পারে না। যদিও উল্লেখ করেছে রিপোর্টে, আপনি দেখবেন, আমিও পে অ্যান্ড সার্ভিস কমিশনের খণ্ডকালীন মেম্বার ছিলাম, সেখানে আমরা উল্লেখ করেছি যে এই সার্ভিসেস কমিশন নিয়ে একটা আলাদাভাবে পূর্ণাঙ্গ কমিশন করা উচিত এবং
তার অনেক ভালো উদাহরণ আমাদের সামনে আছে। আগে অনেকগুলো উদাহরণ আছে, জনসংস্কার কমিশন থেকে শুরু করে। সেগুলোর সুযোগ্য পরামর্শগুলো নিয়ে সেগুলো বাস্তবায়নের দিকে এগোনো উচিত। দুঃখের বিষয় 14 সালের পর থেকে খুব বেশি জনসংস্কারের বিষয়ে আমরা অগ্রসর হতে পারিনি, এবং সেটা হওয়া দরকার। একইভাবে অনেকগুলো সংস্কার কার্যক্রম আটকে আছে এবং আমাদের এই বাজেটে উল্লেখিত হয়েছে প্রকারান্তরে। সেটা হচ্ছে যে ফিনান্সিয়াল সেক্টরে ভালনারেবিলিটিস ক্রমশ পুঞ্জীভূত হচ্ছে, এবং সেখানে মানে ব্যাড পারফর্মিং লোনের বোঝা বেড়েই চলেছে, এবং সেটা এক সময় এখনো বেয়ারা রকমের বেশি না, হয়তো 20 থেকে 25% মধ্যে, কিন্তু কিন্তু এক পর্যায়ে সেটা 30% ছাড়িয়ে যেতে পারে, এবং আমরা আবার 80-র দশকের অবস্থায় ফিরে যেতে পারি। সুতরাং বিশেষ করে আমি বলবো, বেসরকারি ব্যাংকগুলোকে, বেসরকারীকরণ মানেই এফিসিয়েন্সির বিস্তার ঘটা নয়। বেসরকারীকরণ যদি যথার্থভাবে হয় তাহলে এটা এফিসিয়েন্সিকে বাড়াতে পারে। সেই কথাটাই আমি শুরুতে বলছিলাম, যাদেরকে আমরা প্রণোদনা দিচ্ছি, স্টিমুলাস দিচ্ছি, তারা ব্যবহার করছে। সেই স্টিমুলাসটা কি শুধুমাত্র তাদের প্রফিট অ্যাকাউন্টে যুক্ত হচ্ছে, নাকি সেটা তাদের প্রোডাক্টিভিটি বাড়ানোর ক্ষেত্রে বা এক্সপোর্ট কম্পিটিটিভনেস বাড়ানোর ক্ষেত্রেও সাহায্য করছে, সেটা আমাদের তলিয়ে দেখা উচিত। মানে আরেকটি কথা যেটি আমি বলছিলাম, যে এখন এবারও কিন্তু আমরা দেখলাম যে আয়সীমা 3 লক্ষ, যে ট্যাক্সেবল আয়সীমা যেটা আছে সেটা কিন্তু বাড়ানো হলো না। তো এই মহামারীর মধ্যে আমার কোনো রকমে আমি 3 লাখ টাকা আয় করেছি, তার জন্য যদি আপনি ট্যাক্স নেন, এটা যদি একটু বাড়াতেন তাহলে আমার হাতে কিছু টাকা থাকতো। এই বছর যদি ট্যাক্স আমাকে কম দিতে হতো, তার কোনো সুবিধা তো আমি সাধারণ মানুষ পেল না। হ্যাঁ, কিন্তু এই সাধারণ মানুষের কথা বলছেন নাকি আপনি মধ্যবিত্তর হয়ে কথা বলছেন, সেটাই আমি বুঝতে পারছি না। হ্যাঁ, মধ্যবিত্ত যদি হয় তারাও তো সন্তুষ্ট না। ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যে অনেক সময় সাধারণ মানুষের নামে যাদের কথা আমি বলতে শুনি, তারা হচ্ছেন যে একটা একটা নির্দিষ্ট মধ্যবিত্ত শ্রেণীর কথা থেকেই তারা বলছেন। 25 লক্ষ মাত্র আমরা প্রত্যক্ষ করদাতা। এত অল্প করদাতা নিয়ে একটা আধুনিক রাষ্ট্র কিভাবে চলতে পারে? আমরা চাইবো ওয়েলফেয়ার স্টেট, আমরা চাইবো বৃহৎ আকারে সামাজিক সুরক্ষা পরিস্থিতি, আমরা চাইবো বৃহৎ আকারে পাবলিক হেলথের এক্সপেন্ডিচার 0.5% জিডিপির তুলনায় আমরা চাইবো, যেটা অষ্টম পরিকল্পনায় বলা হয়েছে যে আগামী 3 বছরের মধ্যে আমরা এটা 2.5-3% নিয়ে যাব। কি করে সম্ভব যদি আমরা কর না দিই? সুতরাং আমাদের এটা, এই ব্যাপারে আমার মনে হয় যেমন কালো টাকার ব্যাপারে একটা পজিশন হয়েছে যে কালো টাকা প্রভিশন থাকা উচিত না, তেমনি করের ব্যাপারেও আমাদের কোনো ছাড় দেওয়া উচিত না। কর সবাইকে কিছু না কিছু দেওয়া। আপনার সাথে এই ব্যাপারে আমি একমত, কিন্তু আমি একজন করযোগ্য মানে আয় করি, করযোগ্য আয় আমার আছে, সেটা যে আপনি নিতে পারছেন না আপনার অদক্ষতায়, নাকি আপনার অন্য কোনো অনিয়ম দুর্নীতির কারণে, বা আপনার ব্যবস্থাপনা ঠিক নাই জন্য আমি আপনার করের আওতায় যেতে পারছি না, বা আমাকে নেওয়া হচ্ছে না, বা আমি কর দিতে উৎসাহিত হচ্ছি না, কারণ আমি সরকারের অন্য সার্ভিসের ক্ষেত্রে মনে করি যে আমি ট্যাক্স দেবো কেন, আমি তো সরকারি দপ্তরে গিয়ে ভালো ব্যবহার পাই না, আমি তো ওখানে কোনো ঘুষ দুর্নীতি ছাড়া কোনো কাজ করতে পারি না, তাহলে আমি কেন ট্যাক্স দেবো? এটা মানুষের একটা, সাধারণ মানুষের একটা মানে প্রতিহিংসামূলক আমি যদি মন্তব্য বলি। কিন্তু সরকার তো এই ব্যবস্থাপনা কেন করতে পারলো না? উপজেলা পর্যায়ে অনেক বেশি মানুষ আছে যারা ট্যাক্সেবল হতে পারে, কিন্তু সেটা তো সরকার ব্যবস্থা করতে হবে। আমি তো গিয়ে আপনাকে ট্যাক্স দেবো না সেদে, আমাকে ব্যবস্থাপনার মধ্যে নিলে আমি যদি আয় বেশি করি আপনি সেই ট্যাক্সটা পাবেন। ভ্যাটের ক্ষেত্রে দেখেন 12 সালের আইন কার্যকর হতে হতে অনেক বছর লাগলো, এই বছর যত ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইস কেনার কথা হলো তা কিনতে পারলো না। এটা রাজস্ব বিভাগকেই কেন কিনতে হবে? আমি করদাতা, তার সাথে কেন আমি বললাম না, এই ব্যবস্থাপনা কেন করলাম না? এইটার জবাব দিব আমি, শুনবো আপনার কাছে। আরেকটি হলো যে আমরা যদি গরিব মানুষের জন্য যে কথা বারবার বলা হচ্ছিল, কিন্তু আমি দেখছি যে দুইবারে মিলে কিন্তু আমরা 880 কোটি টাকা একবার, 500 কোটি টাকা আবার, এবং সেটা 35 লাখ, এবং পরবর্তীতে 70 থেকে 80 লক্ষ টাকাকে আমি দিয়েছি 2,500 টাকা করে। তা সেটা একজন মানুষের কতদিন চলবে? তা সেটা এই বছর কি হবে? আমরা বিধবা ভাতাও কিন্তু বাড়িয়েছি মাত্র 150 জেলায়, 112 ছিল, এখন 262, সেটাও কিন্তু আমরা 400 উপজেলায় দিতে পারিনি। তাহলে সাধারণ একদম যারা ক্ষতিগ্রস্ত মানুষ, তার জন্য তো আমি বাজেটে খুব দেখছি না। বিস্তারিত বলবেন বিরতির পরে ফিরে এসে। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমাদের আরও একবার উপসংহারে আমাদের সঙ্গে আছেন ডক্টর বিনয় সেন। ডক্টর বিনয় সেন, আমি বলছিলাম যে মানুষের মধ্যে একটা বিদ্বেষমূলক মনোভাব আছে যে আমি ট্যাক্স দেবো কেন, আমি তো কোনো সরকারি দপ্তরে গিয়ে কোনো ভালো আচরণও পাই না, আর কোনো কাজ চাইলে তো আমার ঘুষ দুর্নীতি ছাড়াও হয় না, আবার কেনাকাটাও তারা দুর্নীতি করে। না, এইটা আমার মনে হয় সুইসাইডাল মনোবৃত্তি। কারণ হচ্ছে যে আমি ট্যাক্স দেব, তার কারণ হচ্ছে যখন আমার বিপদ হবে, যখন আমার স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়বো, তখন আমার পর্যাপ্ত পরিমাণে আমি আইসিইউ বেড পাবো না,
যদি আমি ট্যাক্স না দিই। যদি আমি ট্যাক্স না দিয়ে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সিলিন্ডার পাবো না, আমি প্রয়োজনীয় ডাক্তার নার্স পাবো না। সুতরাং আমাকে বুঝতে হবে যতই ইনএফিশিয়েন্ট পাবলিক ইনভেস্টমেন্ট সেটা বাড়ছে ওভার টাইম, এবং সেই জন্য ওটাকে যদি আরো বাড়াতে চাই তাহলে আমাকে ট্যাক্স দিতেই হবে। এখন কোশ্চেন হচ্ছে যে যখন আমরা এই 25 লক্ষ থেকে 1 কোটির মতন ট্যাক্স দাতা হব দেশ, তখন আপনি একটা গুণগত পরিবর্তন দেখতে পাবেন দেশের ভিতরে। কারণ যখন আপনি বেশি বেশি করে ট্যাক্স দিচ্ছেন, তখন বেশি বেশি করে আপনি অ্যাকাউন্টেবিলিটি দাবি করতে পারবেন। এখন আপনিও ট্যাক্স দিচ্ছেন না, আপনি অ্যাকাউন্টেবিলিটিও দাবি করতে পারছেন না। আমি একটা কথা বলি, বাংলাদেশ কিন্তু পুরোটাই এই যে বাজেটের যে ন্যারেটিভ, যে নৈরাশ্যজনক বা আমরা যেটা মিক্সড ক্রিটিসিজমের ন্যারেটিভ তৈরি করি, সেটা কিন্তু সম্পূর্ণভাবে সঠিক নয়। আপনি দেখবেন যে গত 1 দশকে কিন্তু আমাদের টিএফপি গ্রোথ বা টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি, জাতীয় উৎপাদনশীলতা বলতে গেলে উৎপাদনশীলতা, সেইটা কিন্তু আমাদের বেড়েছে। আমাদের টোটাল প্রবৃদ্ধি যদি 100% হয়, তার মধ্যে আগে ছিল 41% 2010-এর দিকে, সেটা হচ্ছে উৎপাদনশীলতার কন্ট্রিবিউশন, সেটা এখন গেছে 50%-এর উপরে। সুতরাং এই যে টিএফপির যে কন্ট্রিবিউশন বেড়েছে, সেটার একটা বড় কারণ হচ্ছে যে রিসোর্সটাকে আমরা ভালোভাবে ইউজ করছি। আপনি নিজেই এক বিরতির সময় ইলিশের উৎপাদনের কথা বলছিলেন, তখন কিন্তু জাটকা মাছ ধরা বন্ধ করা, এগুলোর কিন্তু মানুষ নিয়ম মেনে চলছে। মানুষ কিন্তু নিয়ম মেনে চলে। করের ক্ষেত্রেও আমরা এরকম প্রণোদনা দিয়ে এক্সপেরিমেন্টাল বেসিসে তৈরি করতে পারি এমন ডিজাইন, যেটার ভিত্তিতে আমরা কর আরো বেশি মাত্রায় আহরণ করতে পারি, এবং এটা তো আমাদের করতেই হবে। আমরা যদি নিকটবর্তী দেশগুলোর দিকে তাকাই, সেখানে কিন্তু আমাদের ট্যাক্স জিডিপি রেশিও তো 15-16-20% কাছাকাছি। তো আমরা এখানে 10% পড়ে থেকে তো আর আমরা সামাজিক সুরক্ষা, যেটা আপনি বলছিলেন আগে, যে একজন বিধবা ভাতা বা বয়স্ক ভাতা উনি পান 500-700 টাকা, এটা দিয়ে কি চলে নাকি? সেটা তো চলে না। আমরা জানি 1500-1600 টাকা মাসে না পেলে একজন বিধবা বা বয়স্ক ভাতার একটা জীবনে গুণগত পরিবর্তন আসে না। তবে একটা জিনিস এই বাজেটে ভালো হয়েছে, যে সবচাইতে দরিদ্র উপজেলাগুলোতে অন্তত 100% বয়স্ক ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, এবং আগামীতে 100% বিধবা ভাতা দেওয়ারও ব্যবস্থা করা হচ্ছে। এইভাবে স্পেশাল টার্গেটিং বা এলাকাকে টার্গেট করে যদি আমরা ইউনিভার্সালাইজ করতে পারি সোশ্যাল প্রোটেকশন স্কিম, এটা একটা ভালো ব্যবস্থা। এখানে আমরা দেখলাম যে 112টি উপজেলার জায়গায় এবার আরো 150 উপজেলা নেওয়া হয়েছে, 262 উপজেলা করা হয়েছে। কিন্তু এটা মনে রাখতে হবে, আমরা এই সবই করছি কিন্তু ওই 14-15-16% জিডিপির আওতায়। আমরা যদি এই কফারটা একটু বাড়াতে পারতাম, 20% বা 25% নিয়ে যেতে পারি আগামী 5 বছরে, তাহলে হয়তো দেখতেন গুণগতভাবে আমাদের ব্যয় বরাদ্দ আরো বেশি ভাবে হতো, এবং তখন আমরা তো প্রকৃত অর্থে ওয়েলফেয়ার স্টেটে পরিণত হতে পারতাম। আমাদের ব্যর্থতা অন্য জায়গায়। আমাদের ব্যর্থতা হচ্ছে যে আমরা কিছুটা আমাদের নিজেদের সাফল্যে বোধ হয়ে আছে। আমরা ভাবছি যে আমরা নিম্ন আয়ের দেশ থেকে মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে, এলডিসি থেকে বেরিয়ে ডেভেলপিং কান্ট্রিজে হয়েছে, আমাদের আর কোনো সংস্কারের দরকার নেই। সংস্কারের যে ধারা, যেটা আগে বিদেশিদের চাপে আমাদের করতে হতো অনিচ্ছা সত্ত্বেও, কিন্তু যখন বিদেশিদের চাপটা চলে গেল আমাদের উপর থেকে, নিজেরা যে স্বেচ্ছায় সংস্কার করব, বা যেটাকে আমরা বলতাম সেলফ অ্যাডজাস্টিং রিফর্ম, সেটা পথটা আমরা অনেকটা সরে এসেছি, এবং এটা করা দরকার। এটা করের ক্ষেত্রে করা দরকার, আর্থিক খাতের ক্ষেত্রে করা দরকার, এটা কিছু ব্যয় কমানোর জন্য করা দরকার, এটা ব্যয় সক্ষমতা বৃদ্ধির জন্য করা দরকার। সেই জন্যই পে এন্ড সার্ভিস কমিশনের সার্ভিস পার্টটার কথা উল্লেখ করছিলাম। সুতরাং এবং আরো বিশেষভাবে একটা মনে করি, আমাদের দেশের একটা বড় সম্পদ হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পাবলিক এনজিও প্রাইভেট পার্টনারশিপ। এই পার্টনারশিপটা কিন্তু আমাদের বড় অ্যাসেট, এটাকে আরো গভীর করা দরকার। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা একটা পিপিপি কার্যালয় করেছি, পিপিপি আইনও করেছি, কিন্তু তার কি কোনো সুফল বা তার কি কোনো আপনি প্রভাব দেখেন? সেটাই বলছি যে সেটাকে আরো সক্রিয় করা দরকার। যেমন ধরুন মাস্ক, আমরা বলছি স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক সবাইকে পরতে হবে। এখন এই মাস্কে কার্যক্রমে কতটা পরিমাণে আমরা গ্রামে গঞ্জে শহরে আমরা সর্বত্র কমিউনিটি অর্গানাইজেশনকে ইনভলভ করতে পেরেছি। সেটা যদি ইনভলভ করতে পারতাম,
যেভাবে আমরা পরিবার পরিকল্পনার ক্ষেত্রে ইমামদেরকে ইনভলভ করতে পেরেছি, জি। সেভাবে যদি আমরা ইনভলভ করতে পারতাম তাহলে নিশ্চয়ই গ্রামে গঞ্জে শহরে সর্বত্রই মাস্কের প্রচলন শুরু হতো। এবং এমনকি আমরা দেখি যে আমাদের পর্যবেক্ষণ বলে যে স্থানীয় জনপ্রতিনিধি দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি যারা তারাও কিন্তু খুব এই মহামারী মোকাবেলার কাজের সঙ্গে যুক্ত আছে বলে আমাদের অনেক সময় মনে হয় না। সবটাই প্রশাসনিক কাজ দিয়ে আমরা করতে চাই বা আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে। সেই জায়গাটায় কোথায় অ্যাড্রেস করা দরকার? আমাদের কাছে আর 2-3 মিনিট সময় আছে। সেটা একটা কথা হচ্ছে যে আমরা ধরেই নিয়েছি আমাদের দেশ সামহাও করোনার ওই প্রবল অভিঘাত থেকে বেঁচে থাকবে, যে কোনো ভাবে হোক। আমরা ভাবছি আমাদের জেনেটিক্যালি বা পরিবেশগত ভাবে অন্য কোনো কারণে আমরা বেঁচে গেছি, কিন্তু আমাদের এরকম অনুমান করাটা ঠিক হবে না। আমরা করোনার দ্বিতীয় ঢেউটা আসতে না আসতেই আমরা কিছুটা পার্শিয়াল লকডাউন দিয়ে এবং বর্ডার ক্লোজ করে আমরা কিছুটা সামাল দিতে পেরেছি, যদিও এখনো কিন্তু মৃত্যুর হার অতটা কমে আসেনি, 10-এর বেশি হয়ে গেছে আবার 20-এর উপরে আছে। কিন্তু যদি আমরা মার্চ এপ্রিলের অবস্থাটা চিন্তা করি, যখন 100-র উপরে মৃত্যু চলে যাচ্ছিল, তখন সর্বত্র স্বাস্থ্য বিশেষজ্ঞ থেকে শুরু করে একটা বেসামাল অবস্থা দেখতে পাচ্ছিলাম। এই অবস্থা যে আবার অগাস্ট সেপ্টেম্বরে সৃষ্টি হবে না, তৃতীয় ঢেউয়ের কে মাথায় রেখে বলছি, সেই জন্য অবিলম্বে আমাদের স্বাস্থ্য খাতকে শক্ত হাতে গোছাতে হবে, এটাই আমার একমাত্র দাবি। এখন সেই স্বাস্থ্যবিধি মানানোর ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে প্রশাসনিক কি শুধু কাজ করবে, আমাদের জনপ্রতিনিধিরা কোথায়? আমরা তো এই স্বাস্থ্যবিধির মধ্যেই কিন্তু ভোটও দিচ্ছি। আমরা উপজেলা নির্বাচন করব, আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচনও করব, যদিও আমাদের পরিস্থিতি খুব ভালো না। সেটাকে কিভাবে দেখেন? এটা করা ঠিক হবে না। আমি কোনোভাবেই মনে করি না যে আমাদের পৌরসভা আগামী নির্বাচনগুলো, উপজেলা নির্বাচনগুলো এটা করা ঠিক হবে কোভিডের পরিস্থিতিতে। যতক্ষণ না পর্যন্ত আপনি টিকাদান কর্মসূচির আওতায় 50% বেশি মানুষকে আওতায় আনতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত পলিটিক্যাল যে সমস্ত ইলেকশন ইত্যাদি ব্যবস্থা, এগুলো আপাতত স্থগিত থাকবে। আমরা কি কিছুটা শিখবো না পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, দিল্লির অবস্থা থেকে? আমরা তাদের দেশে কি এই অবস্থাটা আমাদের মতোই তো ছিল, কিন্তু ইলেকশন করে এই অবস্থাটাকে এখনো পশ্চিমবঙ্গে মারা যাচ্ছে 140-এর উপরে করে দৈনিক মৃত্যু। সেটা তো হয়েছে ইলেকশনের ক্যাম্পেইনের কারণে। তামিলনাড়ুতে, কেরালাতে এখনো এটা 100-এর উপরে, সেটা তো হয়েছে এই ইলেকশনিং এর কারণে। এই মহারাষ্ট্রতে একই অবস্থা হচ্ছে। তা আমরা কেন জেনে শুনে ওই রকম রাস্তা দিয়ে হাঁটবো? আমি মনে করি যে দেশের এই সমস্ত অর্থনৈতিক, স্বাস্থ্যগত এবং জরুরি অবস্থা পর্যালোচনা করার জন্য উচ্চ পর্যায়ে একটি অর্থনীতিবিদদের নিয়ে, প্রযুক্তিবিদদের নিয়ে, পরিকল্পনাবিদদের নিয়ে, রাজনীতিবিদদের নিয়ে একটি পরামর্শ কমিটি উচ্চ পর্যায়ে করা উচিত। সেটা পরিকল্পনা মন্ত্রণালয়ে হতে পারে, সেটা অর্থ মন্ত্রণালয়ে হতে পারে, সেটা প্রধানমন্ত্রীর কার্যালয়ে হতে পারে। সেটা যদি হয় তাহলে আমরা সমস্ত জিনিসটাই কোঅর্ডিনেটেড ভাবে সামলাতে পারবো। না হলে কিন্তু আমাদের একটা রিস্ক আছে, প্রবল রিস্ক আছে যে আমরা আবার ঝুঁকির অবস্থায় অসহায় হয়ে পড়বো। আমি চাই না সেটা হোক, এবং সেজন্যই বলছি এই বাজেট যথেষ্ট বিভিন্ন দিকে নজর দিয়েছে, কিন্তু এখনো সেটা সম্পূর্ণভাবে, পূর্ণাঙ্গভাবে ঝুঁকি মোকাবেলার, ঝুঁকি ব্যবস্থাপনার বাজেটে পরিণত হয়নি, এবং সেটা করা সম্ভব আগামী কয়েক মাসের। তা আমরা মনে করি যে বাজেট আলোচনার মধ্যে, যতদিন বাজেট আলোচনা হবে 30শে জুন পর্যন্ত হয়তো সময় আছে, কিছুটা সংশোধন করে এই ব্যবস্থাপনা যদি আমরা যেতে পারি। ডক্টর বনিক সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি থাকার জন্য। আগামী শুক্রবার আবার দেখা হবে। বিদায় নিচ্ছি উপসংহার থেকে।